আনিস আলমগীর এক মাস আগে বেসরকারি টিভির এক টক শোতে মন্তব্য করেন, আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আসামি মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেসবুকে এবছরের 26শে নভেম্বর লকার উদ্ধার ঘটনায় কটাক্ষ করে, মানে ওই যে শেখ হাসিনার লকার উদ্ধার করে যে কয়েকশো ভরি সোনা বের করে আনলো, সেই উদ্ধার ঘটনায় কটাক্ষ করে সরকার বিরোধী পোস্ট দেন। তিনি বলেন একেবারে তেলেসমাতি কারবার, মানে লকারের ওই সোনার গয়না দেখিয়ে সম্ভবত শাওন বলেছেন এটা একটা তেলেসমাতি কারবার, সেটা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে পুলিশ উল্লেখ করছে। এবং পুলিশ বলছে রিমান্ডের আবেদনে আসামি ইন্তু রাতিশ ইমতিয়াজ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লকার উদ্ধারকে এটাই সায়েন্স এটা বলে কটাক্ষ করেছেন। বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এবং টক শোর পরিচিত মুখ আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে রাতভর আটকে রাখবার পর সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ মামলা দিয়েছে এবং আদালতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ডে পাঠিয়েছেন এই সিনিয়র সাংবাদিককে। এর আগে আনিস আলমগীর এবং অভিনেত্রী শাওন সহ 4 জনের বিরুদ্ধে থানায় একটা অভিযোগ দায়ের করা হয় সন্ত্রাস বিরোধী আইনে, এবং সেই আইনে করা মামলার প্রেক্ষিতেই আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয় রাতভর তাকে ডিবি কার্যালয়ে আটকে রাখার পর। রোববার সন্ধ্যা 7:30টার দিকে তিনি জিম থেকে ব্যায়াম করে বের হওয়ার পর ধানমন্ডি থেকে সাদা পোশাকে আনিস আলমগীরকে তুলে নিয়ে আসা হয়েছিল ডিবি কার্যালয়ে, এবং সেখান থেকেও তিনি যখন সাংবাদিকদের সঙ্গে এবং সংবাদ মাধ্যমের সঙ্গে ফোনে কিছুক্ষণ কথা বলতে পেরেছেন ওখানে যাওয়ার কিছুক্ষণ সময় পর্যন্ত, তখন পর্যন্ত তিনি জানিয়েছেন যে ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে কথা বলে যে ডিবি প্রধান তার সঙ্গে কিছু কথা বলতে চান এবং তিনি অপেক্ষা করছেন ডিবি প্রধানের সঙ্গে আলাপ করবার জন্য। এরপর দীর্ঘ সময় মানে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয় এবং গভীর রাতের দিকে ডিবি প্রধান জানান যে তারা কথা বলছেন এই সিনিয়র সাংবাদিকের সঙ্গে, কিন্তু অনেক প্রশ্নেরই তিনি উত্তর দিতে পারছেন না সন্তোষজনক। কাজেই আপাতত রাতভর সারা রাত ডিবি কার্যালয়েই থাকতে হবে আনিস আলমগীরকে। স্পষ্ট হয়ে উঠছিল যে ওসমান হাদি শুক্রবার গুলিবিদ্ধ হবার পর থেকে এই যে টক শোতে ওসমান হাদি সহ 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদেরকে একদল আওয়ামী বয়ান উৎপাদন করে হত্যাযোগ্য করে তুলছেন এমন একটা অভিযোগ হাজির করা হচ্ছিল আনিস আলমগীর সহ টক শোতে সক্রিয় সবাক একদল ব্যক্তির বিষয়ে, এবং নাম উল্লেখ করে রীতিমতো ফেসবুকে প্রচারণা চলছিল যে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যেটা মাথায় রেখে মানে এটা যে এক রকমের তুঙ্গে উঠছে সেটা আঁচ করতে পেরেই আনিস আলমগীর ডিবি কার্যালয়ে তাকে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন যে 2 জন ইউটিউবার সহ এই যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে রব উঠেছে যে তিনি হাদির মানে হত্যার রকমের উদযাপন করতে নেহারি খেয়ে আনন্দ করেছেন, সেটা একটা ভুল পোস্ট, মানে সেই ছবিটা যেটা ছড়িয়ে দেওয়া হয়েছে সেটাই একটা ভুল পোস্ট। তিনি হাদি সম্পর্কে কখনো কিছু বলেন নাই, তিনি হাদিকে ব্যক্তিগতভাবে চেনেন না এবং তিনি হাদি সম্পর্কে কোনোদিন কোনো মন্তব্য করেন নাই। কিন্তু তারপরেও আনিস আলমগীরকে তুলে নিয়ে যাওয়া হয় এবং আজকেও যখন সাদিক কায়েম এর নেতৃত্বে ডাকসু বিপি সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের দিকে যাওয়া হয় ওসমান হাদির হামলাকারীদের ধরার দাবিতে, তখনও তারা স্লোগান দিয়েছেন যে টক শোর সুশীলেরা হুঁশিয়ার সাবধান, রিফর্ম লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। কারণ আনিস আলমগীরদের বিষয়ে মূল অভিযোগটাই হচ্ছে এদের যে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের মূল অভিযোগটাই হচ্ছে যে তারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে এক রকমের বয়ান উৎপাদন করছেন। প্রথম আলোতে এই খবরটি দিচ্ছে যে আনিস আলমগীরকে যখন আজকে আদালতে তোলা হয়েছিল বিকাল 5:30টায়, তখন আনিস আলমগীর রিমান্ড শুনানিতে আদালতকে বলেন আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা, এবং আনিস আলমগীর বলেন মাননীয় আদালত, আমি সাংবাদিক, আমি ক্ষমতাকে প্রশ্ন করি, 2 যুগ ধরে আমি এটা করে এসেছি, আমার জব মানে আমার কাজ কারো কাছে নতজানু হওয়া নয়, আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা। আমার ফেসবুকে সব বক্তব্য দেই, এখানে অপ্রকাশিত নেই কোনো কিছু। আমি ইউনুসের বাড়ি আক্রমণের কথা বলেছি, কিন্তু কোন কারণে বলেছি, 32-এ আক্রমণ এটা প্রতিহিংসার রাজনীতি, এটা ফিরে আসবে সেটা বলেছি। জুলাইয়ের স্পিরিট কিভাবে বাড়বে আমরা
সেটা বলেছি। এখানে আমার ভুল কি হয়েছে আমি জানি না, আমার সঙ্গে কারো যোগসূত্র নেই। ডক্টর ইউনূস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারে। এই রকম একটা কড়া বক্তব্য তিনি খোলা আদালতে দিয়েছেন এবং সাংবাদিকদের সূত্রে সে কথা বেরিয়ে এসেছে বটে, কিন্তু আদালত কিন্তু তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং সন্ত্রাস বিরোধী আইনের মতো একটা শক্ত আইনে, যে আইনে এর আগেও মানে গত কয়েক মাস ধরে এই প্রবণতা দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন জনকে, সাবেক সচিব, বিভিন্ন জন তারা টকশোতে কথা বলেন, তারা তাদের মতামত প্রকাশ করছেন। এ কারণে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে তুলে এনে এই সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না জেল খেটে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন জেল খেটেছেন এবং মঞ্চ ৭১-এর সভায় যোগ দেওয়ার সূত্রে এখনো জেলে আছেন সন্ত্রাস বিরোধী আইনে সাবেক সচিব আবু আলম শহীদ খান, যিনিও কিনা টকশোতে অত্যন্ত সবাক ছিলেন। আর কি মামলাটা যে দেওয়া হয়েছে আনিস আলমগীরকে, যে মামলায় রাতভর ডিবি কার্যালয়ে আটকে রাখার পর অবশেষে তাকে গ্রেফতার দেখানো হলো, সেই মামলাটি রোববার মাঝরাত পেরিয়ে যাওয়ার পর দায়ের করেছেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ। তিনি এই আরিয়ান আহমেদ আনিস আলমগীর সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উস্কে দেওয়ার অভিযোগ আনেন। তিনি উত্তরা পশ্চিম থানায় মাঝরাতের পরে, মানে তখন কিন্তু অনেক ঘন্টা এরই মধ্যে পার হয়ে গেছে যে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং নিশ্চয়ই পুলিশ তখন ভাবছিল যে কোন মামলায় আনিস আলমগীরকে, যে তিনি নাকি হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে নেহারি খেয়েছেন এমন অভিযোগ তিনি টকশোতে আওয়ামী বয়ান উৎপাদন করছেন, এই অভিযোগটাকে মানে এই অভিযোগের ভিত্তিতে কোন মামলায় গ্রেফতার দেখাবে। পুলিশ যখন সেই মামলা খুঁজে বেড়াচ্ছে তখন থানায় গিয়ে হাজির হন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামের সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ এবং তিনি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় অভিযোগ দেন। এই অভিযোগই মামলা হিসেবে নথিভুক্ত করার তথ্য দিচ্ছে পুলিশ। আনিস আলমগীর ছাড়া আরো যে 3 জনকে আসামি করেছেন এই জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের সদস্য আরিয়ান আহমেদ, তারা হচ্ছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মারিয়া কিসপোর্টা যিনি একজন ফ্যাশন মডেল এবং উপস্থাপক, ইমতু রাতিশ ইমতিয়াজ। এই 3 জনের সঙ্গে আনিস আলমগীরের কি সম্পর্ক, তারা কি করে এই রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র বা নিষিদ্ধ সংগঠনকে উস্কে দিচ্ছিলেন সে বিষয়ে মামলার বিবরণটিতে বলা হয়েছে। খুব গুরুত্বের সঙ্গে এই মামলার বিবরণটি মনোযোগের সঙ্গে শোনা আবশ্যক। সেই মামলার বিবরণে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশত্যাগ করে, কিন্তু তার অনুসারীরা দেশের মধ্যে বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে অবস্থান করে দেশ অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে এসেছে। আসামিরা মানে আনিস আলমগীর, অভিনেত্রী শাওন, মডেল মারিয়া এবং উপস্থাপক ইমতু, তারা মিলে আগে থেকে আওয়ামী লীগের ছত্রছায়ায় রয়েছে। তারা গত বছরের 5ই আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টকশোতে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার জন্য প্রোপাগান্ডা ছড়িয়ে আসছে। রোববার রাত 8:30টার দিকে আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানার 11 নম্বর সেক্টরের 5 নম্বর রোডের 5 নম্বর বাসায় বসে মোবাইলে দেখতে পান। মানে রোববার রাত 8:30টার দিকে তিনি মোবাইলে বসে দেখতে পাচ্ছেন, যিনি কিনা থানায় গিয়ে অভিযোগটা দায়ের করেছেন যে আসামিরা আনিস আলমগীর, শাওন, মারিয়া, ইমতু এরা ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার পায়তারা করছে। তাদের বিভিন্ন পোস্টের ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। এই হচ্ছে মামলার বিবরণ এবং এই মামলার ভিত্তিতে আনিস আলমগীরকে গ্রেফতার দেখানোর পর যে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ, উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান 7 দিনের রিমান্ড চেয়ে যখন তিনি আবেদন করেন তখন তিনি বলেন ওই আবেদনে যে আনিস আলমগীর 1 মাস আগে বেসরকারি টিভির এক টকশোতে মন্তব্য করেন আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আসামি মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেসবুকে এবছরের 26শে নভেম্বর লকার উদ্ধার ঘটনায় কটাক্ষ করে, মানে ওই যে শেখ হাসিনার লকার উদ্ধার করে যে কয়েকশো ভরি সোনা বের করে আনলো, সেই উদ্ধার ঘটনায় কটাক্ষ করে সরকার বিরোধী পোস্ট দেন। তিনি বলেন একেবারে তেলেসমাতি কারবার, মানে লকারের ওই সোনার গয়না দেখিয়ে সম্ভবত শাওন বলেছেন এটা একটা তেলেসমাতি কারবার, সেটা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে পুলিশ উল্লেখ করছে। এবং পুলিশ বলছে রিমান্ডের আবেদনে আসামি ইমতু রাতিশ ইমতিয়াজ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লকার উদ্ধারকে এটাই সায়েন্স এটা বলে কটাক্ষ করেছেন
এছাড়াও এই 4 আসামি সহ অন্য আসামি পরস্পরের যোগসাজশে অন্যদের বিভিন্ন সময়ে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল হতে বিভিন্ন প্রকার উস্কানিমূলক পোস্ট ও বক্তব্য দিয়ে দেশের জননিরাপত্তা বিবর্ণ করা, অন্য ব্যক্তির হত্যা প্রচেষ্টা গ্রহণ করা, মানে আমি বলছিলাম না ওসমান হাদিকে গুলি করার পর থেকে এই রবটা উঠেছে, এবং অন্য ব্যক্তিকে হত্যা, গুরুতর জখম করার ষড়যন্ত্র ও সহায়তা করার জন্য প্ররোচিত করে। যে আনিস আলমগীর যে আদালতে দাঁড়িয়ে বললেন যে আর কোনো আসামির সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, যোগসূত্র নাই, তার কারণ হচ্ছে পুলিশ রিমান্ডের আবেদনে বলছেন যে আনিস আলমগীরকে ডিবি লালবাগ বিভাগ ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে, সময় স্বল্পতার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় নাই। মানে সারা রাত 8টায় গিয়ে আনিস আলমগীর ডিবি কার্যালয়ে পৌঁছেছেন, সন্ধে 7:30টায় তাকে ধানমন্ডি থেকে ধরেছে ডিবি, এরপর সারা রাতভর রেখেও সময় স্বল্পতায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় নাই। পুলিশ বলছে আসামির সহযোগী অন্যান্য পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে তাকে নিয়ে অভিযান পরিচালনা করলে পলাতক আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে। ঘটনায় আরো কোনো আসামি জড়িত আছে কিনা তা জানার জন্য আসামিকে 7 দিনের রিমান্ড প্রয়োজন। মানে এখন আনিস আলমগীরকে নিয়ে অন্য আসামিদের ধরতে অভিযান পরিচালনা করতে চান পুলিশ, সেজন্যই রিমান্ডের আবেদন করা হয়েছে এবং আদালত 5 দিনের রিমান্ড দিয়ে দিয়েছে। এখন পলাতক আসামি হিসেবে যাদেরকে উল্লেখ করা হচ্ছে তার মধ্যে অভিনেত্রী শাওন, তিনি এরই মধ্যে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং বিবিসি বাংলাকে এই সাক্ষাৎকারে তিনি বলেছেন তাহলে বাক স্বাধীনতাটা গেল কোথায়। তিনি এই তার প্রতিক্রিয়ায় বলেন যে আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নয়, দেশের সাধারণ একজন নাগরিক, আর একজন নাগরিকের জায়গা থেকে যখন আমার কষ্ট লেগেছে, খটকা লেগেছে, আমার কাছে যখন মনে হয়েছে জিনিসটা হওয়া ঠিক হয়নি, তখন সেই মতামত প্রকাশ করেছি। এবং অভিনেত্রী আরো বলেছেন যে সেই 71 থেকে কি চেয়েছি, আমরা মত প্রকাশ করতে চেয়েছি। 24 জুলাইতেও যে কথাটি বলা হয়েছিল সেটা হচ্ছে বাক স্বাধীনতা, আর এখন যদি একদম সাধারণ মত প্রকাশেই মামলা করতে হয়, মামলা করলেই যদি গ্রেফতারের ভয় থাকে, তাহলে সেই বাক স্বাধীনতা কোথায় গেল? কিন্তু নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহরাও কিন্তু এই কথাটা বারবার বলছেন যে এই মত প্রকাশের সুযোগ দানের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নেতৃবৃন্দকেই নাকি অপরাধী হিসেবে দেখানোর চেষ্টা করছে এবং জুলাই অভ্যুত্থানকে খাটো করে দেখানো হচ্ছে, কাজেই এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এখন বিবিসি বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, সরকার ঘনিষ্ঠ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মানে সরকারের সংস্কার কমিশনের একজন বিশিষ্ট সদস্য ইফতেখারুজ্জামান, টিআইবি পরিচালক ইফতেখারুজ্জামান, এদের সঙ্গে কথা বলে এমন একটা প্রতিবেদন ছেপেছে যে সমালোচনা করা যাবে না, এই বার্তাই কি দেওয়া হলো আনিস আলমগীরের ঘটনায়। সাংবাদিকরা তো মতামত প্রকাশ করেন, মানে আনিস আলমগীরের মতো বলে বসেন যে 32 ভাঙা হয়েছে, একদিন ডক্টর ইউনূসের বাড়ি ভাঙা হবে, মানে প্রতিশোধের রাজনীতি চলবে, কিংবা তারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং নির্বাচনের কথা বলে হয়তো চক্ষুশূল হয়েছেন। কিন্তু এই যে অভিনেত্রী শাওন কিংবা উপস্থাপক ইন্তু, যারা কিনা লকারে শেখ হাসিনার গয়না পাওয়ার খবর দেখবার পর একে টেলিসমাতি কারবার কিংবা এটাই সায়েন্স বলবার কারণে সন্ত্রাস বিরোধী মামলায় পড়ে গেলেন, সেক্ষেত্রে নিশ্চয়ই প্রশ্ন ওঠে, অভিনেত্রী শাওন যে প্রশ্নটি তুলেছেন বিবিসি বাংলার সাক্ষাৎকারে সেটাই সবচেয়ে গুরুতর প্রশ্ন, যে তাহলে বাক স্বাধীনতাটা গেল কোথায়? সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে যে সত্যি যদি ওসমান হাদির ওপর হামলাকারী দুজনই ভারতে এরই মধ্যে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যেয়ে থাকে, তাহলে বাংলাদেশ সরকারের প্রতি যে ক্ষোভের সৃষ্টি হবে জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী তরুণদের, এবং তারা যে একরকমের হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছেন, সেই ব্যর্থতার দায় যে সরকারের ওপর এসে পড়বে, সেই ক্ষোভ সামাল দিতে আসলে প্রণয় বর্মাকে ডেকে পাঠানো হয়েছিল, যাতে ভারত সরকার ওই হত্যার প্রচেষ্টাকারীদের খোঁজ পেলে সাথে সাথে তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেন। বাংলাদেশে ঢাকা 8 আসনের নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি, যিনি কিনা 2024 জুলাই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এবং আগস্টের পর সারা বাংলাদেশে তিনি যা পরিচিতি পেয়েছেন তার একটা প্রধান কারণ ছিল ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তার তীব্র বক্তৃতা এবং অনেক সময়ে বিতর্কিত, অনেকের ভাষায় অশ্লীল শব্দের ব্যবহার। সেই হাদি যখন গুলিবিদ্ধ হলেন তারপর থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারত এবং ভারতে আশ্রয়প্রাপ্ত আওয়ামী লীগের নেতা কর্মী, শীর্ষ নেতৃত্ব, তাদের দিকে একটি পক্ষের সন্দেহ
তীব্র হচ্ছে। ভারত যে এই ঘটনায় জড়িত থাকতে পারে, ওসমান হাদি এমনকি অনেক মাস ধরেই এ ধরনের কথা বলছিলেন। সেপ্টেম্বর মাসেও তিনি বরিশালে এক তরুণদের সমাবেশে গিয়ে বলে এসেছিলেন যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারা কথা বলে তারা টার্গেট কিলিং এর শিকার হতে পারেন। কাজেই হাদি এই যে এক রকমের টার্গেটের শিকার, সেটা সম্ভবত তিনি তার মানে একেবারে অন্তরঙ্গ ঘনিষ্ঠ পরিবেশে যে বলে আসছিলেন তার প্রমাণ। এমনকি তার বোন, যিনি তার বড় বোন, যিনি সংবাদ মাধ্যমের সামনে ক্রন্দনরত অবস্থায় বলেছেন যে হাদির শত্রুর অভাব নাই, ভারতীয় আছে, আওয়ামী লীগ আছে, মির্জা আব্বাস আছে, মানে এমনকি যারা কিনা জিয়াউর রহমানকে বাঁচতে দেয় নাই সেই বিএনপিও আছে। কাজেই ভারতকে কেউই সন্দেহের তালিকার বাইরে রাখছেন না। এই অবস্থায় এখন ভারতেই পালিয়ে গেলেন কিনা যারা কিনা হামলা চালালো, যারা কিনা এই টার্গেট কিলিং এর চেষ্টা করলো হাদির ওপর, সেই হত্যার প্রচেষ্টাকারীরা পালিয়ে গেল কিনা ভারতে, তা নিয়েও সন্দেহ এবং ক্ষোভ দানা বাঁধছে। বিশেষভাবে যখন শনিবার দিন যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তিনি পোস্ট দিয়ে বলেছেন যে ভারতে সম্ভবত এরই মধ্যে পালিয়ে গেছেন হাদির ওপর হামলায় সন্দেহকারী অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাদু দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন। জুলকারনাইন সায়ের বলেছেন যে 12ই ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে এই দুজন, মানে মোটরসাইকেল চালকও প্রবেশ করেছেন এবং যিনি গুলি চালিয়েছেন বলে শনাক্ত করা হয়েছে তিনিও পালিয়ে গেছেন। এবং জুলকারনাইন সায়ের স্পষ্ট করে লিখছেন, খুবই কনফিডেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে লিখছেন তাদের বর্তমান অবস্থা আসামের গুয়াহাটি শহরে। এবং তিনি আরো জানান ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছেন। এবং শুধু তাই নয়, তিনি বলছেন অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরো কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা রয়েছে। সরকার হাদির ঘটনা ঘটা মাত্র ঘোষণা দিয়েছিল যে তারা সীমান্তরক্ষী বাহিনী মানে আমাদের বিজিবিকে অ্যালার্ট করেছে, সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে যাতে সীমান্ত পাড়ি দিতে না পারে হাদির ওপরের হামলাকারীরা। কারণ বাংলাদেশ থেকে যে কোনো অপরাধ ঘটলে সবার আগে যে ঘটনাটা ঘটে, মানে এটা চুরি, ডাকাতি, খুন, রাহাজানি যে ঘটনাই ঘটুক না কেন, যেই পর্যায়ের অপরাধীরাই ঘটনাটা ঘটাক না কেন, সাথে সাথে তারা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেন। কাজে সরকার কিন্তু ঘোষণা দিয়েছিল বিজেপিকে, সীমান্তরক্ষী বাহিনীকে তারা সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে। অথচ এখন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের ঘোষণা দিয়ে বলছেন এই দুইজনই, মানে যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন আর যিনি মোটরসাইকেল থেকে গুলি করলেন, এই দুজনই এরই মধ্যে পালিয়ে গিয়ে আসামের গুয়াহাটিতে পৌঁছে গেছেন। ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ একদিকে বলছেন তাদের কাছে হাদির ওপর হামলাকারীর সীমান্ত পাড়ি দেওয়ার কোনো তথ্য নেই, অন্যদিকে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা উদ্যোগ নিয়ে ভারতের হাই কমিশনার প্রণয় বার্মাকে ডেকে পাঠিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং এই তলব করেছিলেন যে ভারতীয় হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে তারা সরাসরি বলেছেন যে যাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেফতার করে ভারত ফেরত পাঠায়, সেই আহ্বান, সেই অনুরোধ তাদেরকে জানানো হয়েছে। প্রণয় বার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হচ্ছে যে তারা আবারও এটাও বলেছেন যে দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকার উদ্বিগ্ন। এই নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু গত 15 মাসে বিভিন্ন ঘটনায় অন্তত 5 বার এই ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। কিন্তু এই যে শেখ হাসিনা উস্কানিমূলক কথা বলছেন কিংবা ভারতে বসে আওয়ামী লীগ নেতৃবৃন্দ উস্কানিমূলক কথা বলছেন, সে কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে, এই অভিযোগ কিন্তু এপ্রিল মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীকে যখন বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে থাইল্যান্ডের ব্যাংককে তাদের দেখা হয়েছিল। কিন্তু ডক্টর ইউনূসের তরফেই আমরা জানি প্রধানমন্ত্রী মোদী তাকে সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে ভারতে
শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অতিথি এবং ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অধিকার সকলের আছে। কাজেই সেই ব্যবহারের ওপর কোনো বাধা সৃষ্টি ভারত সরকার করবে না, শেখ হাসিনার ওপরেও করবে না। কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন এমন বক্তব্য চলে এসেছে, বোঝাই যায়, নিশ্চিতভাবেই বলা যায় যে প্রণয় বর্মাকে যতবারই ডেকে পাঠানো হোক না কেন, ভারত শেখ হাসিনার কথা বন্ধ করতে কোনো ভূমিকা নেবে না। অন্যদিকে আবারও যে কথাটা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে ডেকে, সেখানে তারা বলেছে যে শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এটা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে তারা বিবেচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়াও বলেছেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষ যেহেতু মৃত্যুদণ্ড দিয়েছে, ভারত যাতে দ্রুত তাদেরকে দণ্ড ভোগের জন্য প্রত্যর্পণ করেন। এখন সেটাও প্রণয় বর্মার কোনো নতুন উদ্যোগ নেওয়ার নাই, কারণ মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হবার পরেও, 17 নভেম্বর রায়টা ঘোষিত হওয়ার পরেও এই সম্প্রতি সপ্তাহ দুয়েক আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ভারতের এক সাক্ষাৎকারে, সংবাদ মাধ্যমে বহুল প্রকাশিত এনডিটিভির এক সিইও এডিটরের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেছেন যে শেখ হাসিনা যেদিন সিদ্ধান্ত নেবেন তিনি সেদিন ভারত ছেড়ে বাংলাদেশে যাবেন। মানে শেখ হাসিনাকে এর সিদ্ধান্ত নিতে হবে। ভারত এই মুহূর্তে তিনি কবে ফেরত যাবেন এ বিষয়ে ভারতের কোনো কিছু বলার নাই। তার মানে পরিষ্কার, ভারত বলছে বটে যে বাংলাদেশ থেকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছি, ঠিক আছে, তারা সেটা গ্রহণ করেছে, তারা সেটা দেখছে, কিন্তু আসলে তাদের সিদ্ধান্ত হচ্ছে ভারত কিছুতেই বাংলাদেশে শেখ হাসিনাকে এখন ফেরত দেবে না। কাজেই প্রণয় বর্মার সেক্ষেত্রেও কিছু করার নাই। আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় এই যে রোববারে প্রণয় বর্মাকে ডেকে পাঠালো, তার সবচেয়ে বড় কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে যে সত্যিই যদি ওসমান হাদির ওপর হামলাকারী দুজনই ভারতে এরই মধ্যে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যেয়ে থাকে, তাহলে বাংলাদেশ সরকারের প্রতি যে ক্ষোভের সৃষ্টি হবে জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী তরুণদের, এবং তারা যে একরকমের হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছেন, সেই ব্যর্থতার দায় যে সরকারের ওপর এসে পড়বে, সেই ক্ষোভ সামাল দিতে আসলে প্রণয় বর্মাকে ডেকে পাঠানো হয়েছিল, যাতে ভারত সরকার ওই হত্যার প্রচেষ্টাকারীদের খোঁজ পেলে সাথে সাথে তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শরীফ ওসমান হাদির ওপর হত্যা চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ভারতে যাওয়া প্রতিরোধে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছে এবং তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয় তবে তাদের তাৎক্ষণিক গ্রেফতার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। এখন ভারত তো বরাবর বলে যে বাংলাদেশ থেকে ক্রমাগতভাবে সন্ত্রাসী, জঙ্গি, চোরাচালানকারীরা অনুপ্রবেশ করছে বাংলাদেশে, এবং সেই অনুপ্রবেশের অভিযোগ তারা এতটাই তীব্র পর্যায়ে নিয়ে গেছে যে এখন তারা নিয়মিতভাবে পুশিং করছে, এবং অনেক ক্ষেত্রে এমনকি ভারতীয় নাগরিকদের তারা পুশিং করে দিচ্ছে বাংলাদেশি বলে, কারণ ভারতের বরাবরের অভিযোগ যে বাংলাদেশ সীমান্ত অরক্ষিত রেখেছে, এই জন্য চোরাচালানকারীরা থেকে শীর্ষ সন্ত্রাসী জঙ্গিরা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। কাজেই এই অনুরোধ করতে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে ডাকলো এবং ডেকে বললো যে আপনারা ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে সহযোগিতা করেন, ভারতের নিশ্চয়ই উল্টো প্রশ্ন করবার কথা যে এমনকি এই যে সাম্প্রতিক সময়ে গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারির পর ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের সেনা সদর থেকে কিনা এক জেনারেল পর্যায়ের শীর্ষ সামরিক কর্মকর্তা পালিয়ে ভারত চলে গেছেন, সে খবরও তো প্রকাশিত হয়েছে। এছাড়া বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ পদে কর্মরত জেনারেল পর্যায়ের সামরিক কর্মকর্তাদের অনেকে এখন বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারত গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। মানে এই যে বাংলাদেশে একেবারে সবচেয়ে সুরক্ষিত জায়গায় থাকা শীর্ষ পদে থাকা কর্মকর্তারাও এই সরকারের আমলেই তো পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তাহলে সীমান্ত বাংলাদেশ কেন সুরক্ষিত করতে পারছে না? সীমান্ত বাংলাদেশ সুরক্ষিত করতে পারছে না, আর এখন ভারতের কাছে প্রতিরোধের, ভারত তো নিশ্চয়ই বাংলাদেশের এই দুইজন অপরাধীকে তারা সীমান্তে ধরতে পারলে প্রতিরোধ না করে একেবারে যদি আমন্ত্রণ জানিয়ে ভারতে নিয়ে যাওয়ার কোনো কারণ নাই। যদি
বাংলাদেশ সরকার মনে না করে যে ভারত এর সঙ্গে জড়িত, আর ভারত বা ভারতীয় গোয়েন্দা সংস্থা যদি এর সঙ্গে জড়িত হবে তাহলে আর বাংলাদেশকে সহযোগিতা করবেই বা কেন? পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে যে যদি তারা তাও প্রবেশ করে ফেলে তাহলে যাতে ভারত তাদের তাৎক্ষণিক গ্রেফতার করে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করে। আসলে একবার সীমান্ত পাড়ি দিয়ে ঢুকে পড়লে তারপর অনুপ্রবেশের মামলা হয়, আরো নানা রকম মামলা হয়, সেক্ষেত্রে তাৎক্ষণিক গ্রেফতার করে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের কোনো আইনি কাঠামো নাই। বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন থেকে শুরু করে অনেকে বছরের পর বছর ভারতের কারাগারগুলোতে আটক ছিলেন। বাংলাদেশের রাজনীতিবিদ সালাউদ্দিন আহমেদকে যখন শিলংয়ে পাওয়া গেল, এরপর তিনি অনেক বছর ধরে অনুপ্রবেশের মামলায় সেখানে কিন্তু বিচারের সম্মুখীন হয়েছেন, মানে তাকে আদালতে নিয়মিত হাজিরা দিয়ে সেই মামলা লড়ে সেই মামলা থেকে এক রকমের পরিত্রাণ পেয়ে তারপর বাংলাদেশে ফেরার ব্যবস্থা করতে হয়েছে। কাজেই ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে আজকে যে কথাগুলো তুলে ধরেছে সেটা একরকম আসলে তাদের নিরুপায় যে অবস্থান, সেই অবস্থানেরই বহিঃপ্রকাশ। বাংলাদেশ তার মানে সীমান্ত সুরক্ষিত রাখতে পারছে না। বাংলাদেশ যদি তাদের সন্দেহ থাকে ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা এর সঙ্গে জড়িত, কিংবা ভারতে বসে বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই কাজগুলো করছেন, তাহলে সুনির্দিষ্ট প্রমাণ হাজির করবার এখন একেবারে যথাযথ সময় এসে পড়েছে এই সরকারের জন্য। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য সত্যি বাংলাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ নেতৃবৃন্দের জীবনের নিরাপত্তার হুমকি ভারত সৃষ্টি করছে কিনা, ভারতে পলাতক আওয়ামী লীগ সৃষ্টি করছে কিনা, এবং সুনির্দিষ্ট প্রমাণাদি হাজির করে ভারতকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জবাবদিহিতার মুখোমুখি করা উচিত যে সত্যি বাংলাদেশ মনে করে কিনা ভারতীয় গোয়েন্দা সংস্থাও বাংলাদেশের সক্রিয়ভাবে বিডিআর হত্যাকাণ্ড থেকে এখন পর্যন্ত বিভিন্ন হত্যাকাণ্ড ঘটাতে কাজ করছে। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এ ধরনের তলব করা শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য কোনো ফলাফল বয়ে আনবে না।